আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, সহকারী শিক্ষক, যশোর মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব বাংলা সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের বা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশটা হচ্ছে শব্দ কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের বিষয় আছে শব্দ। যে শব্দ কাকে বলে বা শব্দ কি জানতে হলে শব্দের সংজ্ঞাটাকে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি শব্দ বলতে বুঝি বা শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে সেই জিনিস যা দুই বা ততোধিক বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি। আমি আবারও বলছি, দুই বা ততোধিক বর্ণ বা ধ্বনি একত্রিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। শব্দ হতে হলে দুই বা দুইয়ের অধিক বর্ণ থাকতে হবে। তাহলে কীরকম বর্ণ থাকতে হবে সেটা আমরা একটা বিশ্লেষণ করে বা বর্ণের মাধ্যমে আমরা জেনে আসি। আমরা এখন লিখলাম, যদি লিখি ব ল, তাহলে কি হলো? বল ও বল ভাঙলে কি হবে? ব যোগ ল, বল। আবার আমরা জেনে আসি কলম, ক ল ম কলম, অর্থাৎ ক যোগ ল যোগ ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ব একটা বর্ণ, ল একটা বর্ণ, তাহলে দুই বর্ণ মিলে একটি বর্ণ হয়েছে এবং যার অর্থ প্রকাশ পায়। তারপরে কি আছে? ক ল ম কলম, কলম একটি বর্ণ, ল একটি বর্ণ এবং ম একটি বর্ণ। এই তিনটি বর্ণের সমন্বয়ে একটা শব্দ তৈরি হয়েছে যার অর্থ প্রকাশ করছে আছে কলম। এভাবে কলম তৈরি করা হয় বা এইভাবে শব্দ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে শব্দ কি বা শব্দ কাকে বলে। এর একটা উদাহরণের মাধ্যমে তোমাদের আমরা বুঝিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি যে শব্দ কত প্রকার বা শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আমরা বা তোমরা সবাই জানো বাংলা ভাষায় শব্দকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। কয় শ্রেণীতে? তিন শ্রেণীতে ভাগ করা যায়। তিন শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে আমাদের কি আছে আমরা একটু জেনে আসি। প্রথমটা হচ্ছে উৎস বা উৎপত্তিমূলক বাক্য। উৎপত্তিমূলক উৎপত্তি উৎপত্তিমূলক বাক্য, উৎপত্তিমূলক শব্দ। দুই নম্বর হচ্ছে কি আছে? দুই নম্বর হচ্ছে গঠনমূলক শব্দ, গঠনমূলক শব্দ। আর তিন নম্বর হচ্ছে অর্থমূলক শব্দ, অর্থমূলক শব্দ। এই গেল আমার আছে শব্দের শ্রেণী বিভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যদি শব্দের শ্রেণী বিভাগ হয় তাহলে এখন এই শব্দের তিন শ্রেণী বিভাগকে এখন আমরা আলোচনা করব বা তোমাদের বোধগম্য করার জন্য আমরা বোর্ডে উপস্থাপন করব। তাহলে এবার আমরা জেনে আসি যে উৎপত্তিমূলক বা উৎসমূলক শব্দকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে। উৎসমূলক বা উৎপত্তিমূলক এই শব্দকে আবার সাধারণত আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে থাকি। সে ভাগগুলো এখন আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। এই উৎসমূলক বা উৎপত্তিমূলক শব্দকে আবার সাধারণত চার ভাগে ভাগ করে থাকি। চার ভাগে ভাগ করে। ভাগ চারটি হলো কি? ভাগ চারটি হলো মৌলিক না, এটা কাছে উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে শব্দকে আমরা ভাগ করে থাকি তৎসম শব্দ। তৎসম শব্দ কি বা কাকে বলে? তৎসম শব্দ বলতে আমরা বুঝি যে শব্দ বা যেসব সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী,
ওরা বুঝতে পারলা যে তৎসম শব্দ কাকে বলে। আবার বলছি, যেসব সংস্কৃত শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেগুলিকে আমরা বলি তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দগুলো কিরকম আছে, অর্থাৎ তৎসম বলতে গেলে পূর্বে যে শব্দগুলো ছিল এখনই সেই শব্দ আছে, এর কোনো পরিবর্তন হয় না। সেরকম শব্দগুলো কি আছে, যেরকম আছে কি চন্দ্র, 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 সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো হচ্ছে তৎসম শব্দ। যে শব্দগুলো পূর্বেও ছিল এখনো আছে এবং এই শব্দগুলো অবিকৃত অবস্থায় আছে, যেটাকে আমরা এখন কোনো পরিবর্তন হয় নাই বা পরিবর্তন করার মতো কোনো সুযোগও নাই, এবং সেই ভাষাটাই এখন আমাদের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। এই হচ্ছে সংস্কৃত শব্দ, তৎসম শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আছে তৎসম শব্দ। এবার আমরা আলোচনা করব অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্ধ তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? অর্ধ তৎসম শব্দ বলতে আমরা বুঝি যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তন হয়ে বা কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় চালু হয়েছে বা বাংলা ভাষায় এখনো ব্যবহার হয়ে আসছে, সেগুলোকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। অর্থাৎ আংশিক বা কিঞ্চিত পরিমাণের পরিবর্তন হয়েছে, তখন তাকে আমরা বলা হয় যে কি অর্ধ তৎসম শব্দ। তো অর্ধ তৎসম শব্দ নিশ্চয় তোমরা বুঝতে পারছো কাকে বলা হয়। আমি আবারও বলছি, যে সব সংস্কৃত শব্দ কিছুটা বা আংশিক পরিবর্তন হয়ে বাংলা ভাষা চালু হয়েছে এবং এটা এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে, তখন তাকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। এবার আমরা আসি যে অর্ধ তৎসম শব্দ আর তৎসম শব্দের মধ্যে কি পরিবর্তন বা কি পার্থক্য হয়েছে সেটা এখন আমরা জেনে আসবো। আমরা লিখি, এবার কি লিখি, তৎসম। তৎসম আর হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এবার আমরা দেখব যে অর্ধ তৎসম শব্দ এবং তৎসম শব্দ কি পরিবর্তন বা কি পার্থক্য হয়েছে। আমরা এবার লিখি একটা কি, যে গ্রাম লিখি। গ্রাম লিখলাম কি, তৎসম শব্দ লিখলাম গ্রাম। এবার অর্ধ তৎসম শব্দে কি হয়েছে, গ্রাম। গ্রাম এই হচ্ছে, অর্থাৎ তৎসমের সাথে গ্রাম এবং অর্ধ তৎসমের শব্দের সাথে কি গ্রাম। এবার আমরা আরেকটা বুঝি যে গাত্র। গাত্র তৎসম শব্দ এবং হচ্ছে এর অর্ধ তৎসম পরিবর্তন হয়ে কি হয়েছে, লিখব আমরা কি হয়েছে, গত। এই হচ্ছে তৎসম থেকে অর্ধ তৎসম পরিবর্তন হয়ে সেটা আছে অর্ধ তৎসম শব্দ। আমরা আরো কিছু দিতে পারি, কিরকম দিতে পারি, ক্ষুধা দিলাম, এই ক্ষুধা। এবার দেখো অর্ধ তৎসম শব্দে এর কি ব্যবহার হয়েছে, এর অর্ধ তৎসম শব্দে ব্যবহার হয়েছে কি, ব্যবহার হয়েছে খিদে। খিদে এই হচ্ছে অর্ধ তৎসম শব্দ, এভাবে আংশিক পরিবর্তন হয়ে এখন বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে অর্ধ তৎসম শব্দ এবং তৎসম শব্দের মধ্যে এর কি পরিবর্তন বা কি পরিবর্তিত হয়ে, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি বা কি জানি? তদ্ভব শব্দ আমরা বলতে পারি তৎ শব্দের অর্থ হলো তা এবং ভবে শব্দের অর্থ হলো উৎপন্ন। আমি আবার বলছি, তৎ শব্দের অর্থ হলো তা এবং ভব শব্দের অর্থ হলো উৎপন্ন। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে তাকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে এবার আমরা সাংঘিক ভাষায় বা সংজ্ঞায় আসি, তৎসম শব্দ তদ্ভব শব্দ কাকে বলা হয়? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তদ্ভব শব্দ কাকে বলে। তাহলে আমি আবার বলছি,
যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। এবার আমরা জানবো যে তদ্ভব শব্দ কীরকম জিনিসটা। আমরা দু তিনটা উদাহরণের মাধ্যমে এটা আমরা এখন জেনে আসি যে তদ্ভব শব্দটা কীরকম জিনিসটা। এই শব্দটা আগে কেমন ছিল, এখন কীরকম আছে, তাহলে আমরা জানবো। এই আমরা এই তিনটা ছকের মাধ্যমে আমরা জানবো যে এই তদ্ভব শব্দটা কেমন ভাবে পরিবর্তন হয়ে বর্তমানে এখন চলে আসছে। তাহলে আমরা এখন লিখব যে কি লিখতে পারি এখন আমরা লিখব কর্ণ। কর্ণ, তাহলে এর আংশিক পরিবর্তন হয়ে সংস্কৃতিতে কি ছিল সেখন এটা আমরা দেখব। তাহলে সংস্কৃতিতে এই শব্দটা কি ছিল, এই শব্দটা ছিল হচ্ছে কর্ণ। এই শব্দ ছিল কর্ণ, সংস্কৃতিতে কর্ণ, তদ্ভব হিসেবে আসলো কর্ণ। কর্ণ কর্ণ ছিল সংস্কৃতে কি ছিল, সংস্কৃতে ছিল হচ্ছে কর্ণ এবং প্রাকৃত হিসেবে হলো কি কর্ণ এবং তদ্ভব শব্দ হিসেবে হলো কি, তদ্ভব শব্দ হিসেবে হলো কান। কান, তাহলে কি ছিল পূর্বে সংস্কৃতে কর্ণ, প্রাকৃত হিসেবে হলো কর্ণ এবং বর্তমান তদ্ভব শব্দ হিসেবে হলো কি কান। এই হচ্ছে তদ্ভব শব্দ, যে শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসে তাকে বলা হয় তদ্ভব শব্দ। এবার আমরা আরো দেখতে পারি কি আছে এরকম, আমরা দেখি মধু। এবার মধু ছিল সংস্কৃতে, এবার প্রাকৃতে কি হয়ে আসলো, প্রাকৃতে এসে হলো কি, প্রাকৃতে আমরা দেখতে পারি যে মধু হয়ে আসলো কি মহু, মহু হয়ে আসলো। এইবার এই প্রাকৃত থেকে তদ্ভব শব্দে গেল সেটা কি অবস্থায় আছে সেটা আমরা দেখব। সেটা এখন বর্তমানে আছে এখন কি মৌ, অর্থাৎ সংস্কৃত ছিল মধু, প্রাকৃত ছিল মহু এবং তদ্ভব শব্দ ছিল কি মৌ। এভাবে আমরা আরো দু একটা উদাহরণ দিতে পারি। কিভাবে দিতে পারি, এরকম আছে কি বধূ। এই বধূ সংস্কৃত ছিল বধূ, প্রাকৃত হলো কি বহু এবং তদ্ভব শব্দ হলো কি বউ। এভাবে সংস্কৃত থেকে প্রাকৃতর মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এর প্রবেশ করেছে, এটা হলো তদ্ভব শব্দ। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা যে তদ্ভব শব্দ কাকে বলে। তাহলে তোমাদের আর বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা আলোচনা করব বিদেশি শব্দ। বিদেশি শব্দ, বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দ বলতে গেলে আমরা কি বুঝি, আমরা বিদেশি শব্দ বলতে বুঝি যে রাষ্ট্রীয় সংঘাত, ব্যবসা বাণিজ্যিক কারণে পৃথিবীর সাথে বিদেশিদের সাথে ভাবের আদান প্রদানের ফলে বিদেশিদের ভাষা থেকে যেসব ভাষা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলিকে বলা হয় বিদেশি ভাষা। আমি আবার বলছি যে বিদেশি ভাষা কাকে বলা হয়। বিদেশি ভাষা বলতে আমরা বুঝি রাষ্ট্রীয় সংঘাত, ব্যবসা বাণিজ্যিক কারণে বিদেশিদের সাথে ভাবের আদান প্রদানের ফলে বিদেশিদের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলোকে বলা হয় বিদেশি ভাষা। এবং বিদেশি ভাষাগুলোর মধ্যে আমরা অনেক ভাষাগুলো দেখতে পাই। সেই ভাষাগুলো কি আছে, সেই ভাষাগুলো হতে পারে বা এমন হতে পারে আরবি ভাষা, ফার্সি ভাষা, পর্তুগিজ ভাষা, ওলন্দাজ ভাষা, জাপানি ভাষা, ফরাসি ভাষা, চীনা ভাষা এবং ইংরেজি ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলা যে বিদেশি ভাষা কোনগুলো। তাই আবার বলছি, বিদেশি ভাষাগুলো হচ্ছে আরবি ভাষা, পর্তুগিজ ভাষা, ওলন্দাজ ভাষা, জাপানি ভাষা, ফরাসি ভাষা, চীনা ভাষা এবং আছে ইংরেজি ভাষা। এইগুলো হচ্ছে বিদেশি ভাষা। এরপর আমরা আসবো দেশি ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেশি ভাষা নিয়ে আলোচনা করব। দেশি ভাষা, তাহলে দেশি ভাষা কাকে বলা হয়, যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী অস্ট্রিক, দ্রাবিড়, কোল, মুন্ডা
অনার্যদের ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সেগুলোকে দেশি ভাষায় বলা হয়। তাহলে কাদের থেকে এসেছে? এসেছে যে সকল শব্দ এদেশের আদিম অধিবাসী, যেরকম অস্ট্রিক, দ্রাবিড়, কোল, মুন্ডা, অনার্যদের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে দেশি শব্দ বলা হয় বা দেশি ভাষা বলা হয়। তাহলে দেশি শব্দ সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। এই গেল হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এই হলো উৎপত্তি অনুসারে শব্দগুলোর আমরা শ্রেণীবিভাগ আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব গঠন প্রকৃতি অনুসারে শব্দকে আরো বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। গঠন প্রকৃতি, গঠন প্রকৃতি, গঠন প্রকৃতি গঠন প্রকৃতি। তাহলে গঠন প্রকৃতি অনুসারে শব্দকে বেশ আবার দুই ভাগে ভাগ করা হয়। গঠন প্রকৃতি অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে মৌলিক, মৌলিক শব্দ, দ্বিতীয়টি হচ্ছে সাধিত, দ্বিতীয়টি হচ্ছে সাধিত, সাধিত শব্দ। এইবার এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ কাকে বলে এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক শব্দ বলতে গেলে বুঝি যে শব্দকে বিশ্লেষণ করলে সেগুলোকে নির্দেশ করে তাকে বলা হয় মৌলিক শব্দ। অর্থাৎ যে শব্দকে ভাঙলে ওই জাতীয় শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না বা যাকে বিশ্লেষণ বা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি যে যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। যেরকম মৌলিক শব্দগুলো কি আছে, যেরকম হা, হা, এই হা শব্দকে আমরা বিশ্লেষণ করলে এরকমই পাবো। তারপরে কি আছে না, না, তারপরে কি আছে মা, তারপরে কি আছে বাবা। এই সমস্ত শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করলে এর মধ্যে ওই জাতীয় শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ পাওয়া যায় না বা একে বিশ্লেষণ করা যায় না। এছাড়াও আরোগুলো কি আছে, যেরকম কি আছে বন, বন আছে, কি আছে ফুল আছে। এই হচ্ছে মৌলিক শব্দ। তো এই শব্দ হচ্ছে মৌলিক শব্দ যাকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, এই জাতীয় শব্দকে বলা হয় মৌলিক শব্দ। এরপর আমরা আলোচনা করব সাধিত ধাতু। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি যে সাধিত শব্দ কাকে বলে। তা আমরা সবাই জানি বা তোমরাও জানো যে সাধিত শব্দ বলতে সেইগুলোকে বোঝায় মৌলিক শব্দের সাথে বা ধাতুর সাথে প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ বা সমাসের সাহায্যে গঠিত শব্দ বা সন্ধি নিষ্পন্ন শব্দকে সাধিত শব্দ বলা হয়। আমি আবার বলছি, সাধিত শব্দ কাকে বলা হয়? মৌলিক শব্দের সাথে ধাতুর সাথে, মৌলিক শব্দের সাথে বা ধাতুর সাথে প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ বা সমাসের সাহায্যে গঠিত শব্দ বা সন্ধি নিষ্পন্ন শব্দকে বলা হয় সাধিত শব্দ। সাধিত শব্দ, এই সাধিত শব্দগুলো কিরকম আছে, যেরকম আছে কি রাত, রাত যোগ না সমান সমান কি শব্দ কি হবে, সমান সমান হবে হচ্ছে রান্না, রান্না। এই গেল হচ্ছে সাধিত শব্দ। এবং তাছাড়াও আমরা আরো একটা করতে পারি, কি আছে চলন্ত, চলন্ত। এটাকে ভাঙলে আমরা পাবো কি চল যোগ অন্ত অর্থাৎ চলন্ত। এই হলো সাধিত শব্দ, অর্থাৎ যা বা যে সকল শব্দ আংশিক পরিবর্তন হয় তখন তাকে বলা হয় সাধিত শব্দ। এই গেল আছে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে সাধিত শব্দ যোগে কিভাবে শব্দ গঠন করা হয়। এবার আমরা আসি যে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে, ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে কিভাবে এই শব্দ গঠন করা হয়। যেরকম কি আছে খেল না, খেল না। এই যে কি আছে খেল না, তাহলে এবার সমান খেল
আছে কি খেয়াল যোগ না, এখানে আছে খেয়াল আছে ধাতু প্রত্যয় আছে না, তাহলে কি হলো ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করা সেটা হচ্ছে সাধিত ধাতু। এরপর আমরা আসি শব্দের পূর্বে শব্দ মূলকের সাথে প্রত্যয় যুক্ত হয়ে আসে। কি আছে পাগল যোগ আমি পাগলামি। তারপর কি আছে শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে, যেরকম গেছে হা ভাব হাভা প্রভাব প্রভাব। তারপরে কি আছে গড় হাজির হাজির গড় যোগ হাজির গড় হাজির। তারপর কি আছে রেশম যোগ ই রেশমি। এরপরে আমরা কি পাইছি সমাসের সাহায্যে শব্দ গঠিত হয়। কিভাবে হয় নীল যে অম্বর নীলাম্বর। তারপর গেছে দেশ হতে দেশান্তর অন্য দেশ, অর্থাৎ কিভাবে আছে দেশান্তর মানে অন্য দেশ। এরপরে কি আছে ভণ্ড দেয়া অর্থাৎ ভবরূপ দরিয়া ভব দরিয়া। এইভাবে আমরা কি করতে পারি এই সমাস শেষ সাথে শব্দ গঠন করতে থাকে। এরপরে কি আছে সন্ধি নিষ্পন্ন শব্দ। সন্ধি নিষ্পন্ন শব্দটা কেমন হতে পারে? সন্ধি নিষ্পন্ন শব্দটা আমরা এভাবে বিশ্লেষণ করে দেখতে পারি যে বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। এটা আছে সমাস নিষ্পন্ন ভাবে শব্দ গঠিত হয়। এরপরে তো আবার কি হতে পারে যেরকম আছে সংযোগ বা সংবাদ সমান সমান সংবাদ। এভাবে সমাস বা সন্ধি নিষ্পন্ন শব্দ ভাবে গঠিত হয়ে থাকে। তাহলে এই গেল প্রিয় শিক্ষার্থী শব্দের আমরা পাইলাম কি উৎসগত দিক থেকে শব্দকে 4-5 ভাগে ভাগ করা হয়েছে এবং গঠনগত দিক থেকে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই আমরা আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে। অর্থ অনুসারে শব্দকে আবার বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। কি আছে অর্থ অনুসারে অর্থ অনুসারে শব্দকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করে থাকি। সেই ভাগগুলো কি হলো যে প্রথম একটা ভাগ হচ্ছে প্রথম সদস্যে যৌগিক শব্দ যৌগিক শব্দ। দ্বিতীয়টা হচ্ছে রূঢ় শব্দ রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। দ্বিতীয়টা হচ্ছে যোগরূঢ় শব্দ। এই হচ্ছে অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। ভাগ 3 হচ্ছে যৌগিক শব্দ রূঢ় শব্দ এবং রূঢ়ি বা যোগরূঢ় শব্দ। এইবার আমরা আলোচনা করি যে যৌগিক শব্দ কাকে বলা হয়। যৌগিক শব্দ বলতে আমরা বুঝি যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয়ে থাকে সে সকল শব্দকে যৌগিক শব্দ বলা হয়। তাহলে যৌগিক শব্দ পেলাম। যৌগিক শব্দ আমি আবার বলছি যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয়ে থাকে সে সকল শব্দকে যৌগিক শব্দ বলা হয়। যেমন কি জল যোগ অন্ত জ্বলন্ত। তারপরে কি আছে ডুব যোগ অন্ত ডুবন্ত। এবার আমরা আসি যে রূঢ়ি শব্দ কাকে বলা হয়। রূঢ়ি শব্দ বলতে আমরা বলি যে সকল শব্দ প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয়ে প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝে অন্য অর্থ প্রকাশ করে সেগুলোকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়। যেরকম কি আছে হাত যোগ ই হাতি পাঞ্জাব যোগ ই পাঞ্জাবি সমযোগ দেশ সন্দেশ। এরপরে আমরা আসি যে যোগরূঢ় শব্দ কাকে বলা হয়? সমাস সাধিত যে সকল শব্দ সমাসের অর্থ না বুঝিয়ে
সমাজের অর্থ না বুঝে অন্য অর্থ প্রকাশ করে সেই সকল শব্দকে আমরা কি বলি? যোগরূঢ় শব্দ বলে থাকি। যেরকম পঙ্কের জন্মে যা পঙ্কজ, রাজার পুত্র রাজপুত্র, মহাযাত্রা মহাসমারোহে যাত্রা অর্থ না বুঝে মৃত্যুকে বোঝাচ্ছে। আর একটা কাছে জলদি, জল ধারণ করে এমন অর্থ না বুঝে সমুদ্রকে বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে আলোচনা করলাম শব্দ কাকে বলে, শব্দকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং সব সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আগামী দিন আবার তোমার সাথে দেখা হবে অনলাইন ক্লাসে উপভোগ করার জন্য বা তাকে তোমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনলাইন ক্লাসে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।